পাকিস্তানের যে সেনাপ্রধান আছে এখন আসিফ মনির, সে সেনাপ্রধান হওয়ার আগে ওখানে যে লিস্ট গিয়েছিল তাতে 9 জনের নাম ছিল। প্রথম যার লিস্টে 1 নম্বর ছিল ওনাকে করেনি, আসিফ মনির 7 নম্বরে ছিল, ওনাকে করেছে। পরে ওই মেজর বা ওই সামরিক কর্মকর্তা বলেছিলেন যে আমেরিকার অর্ডার ছাড়া আমার দেশের সামরিক কর্মকর্তার একটা পাতাও নড়ে না। নাকি আমাদের সেনাবাহিনীর প্রধানেরও চাকরি যাচ্ছে, যে এর পরবর্তীতে কে আসবে সেটা ডিকটেশন দিতে আসছেন এই সার্জিও গোর এবং সিআইএ এর সাবেক প্রধান। না, এটা তো ঘটনা যে শেখ হাসিনা যেহেতু ঘোষণা করেছেন ডিসেম্বরে তিনি ফিরছেন বাংলাদেশে, এবং সর্বশেষ গতকাল তিনি এএপি তে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেটা ফ্রান্স থেকে প্রচারিত হয়েছে। ইন্টারভিউটা দেখলাম, সেই ইন্টারভিউতে তিনি কিন্তু একই কথাই বলেছেন যে তিনি ডিসেম্বরে যাচ্ছেন, কোনো অবস্থাতেই মানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করছেন না। দ্বিতীয়ত তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ তারা তো আপনার প্রত্যর্পণ চাইছে, তো উনি তার জবাবে বলেছেন প্রত্যর্পণটা একটা দীর্ঘস্থায়ী ব্যাপার, দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু তা তো দরকার হচ্ছে না, কারণ আমি তো নিজেই যাচ্ছি। তবে তখন তার বর্তমান বাংলাদেশ সরকার তারা সিদ্ধান্ত নিন তারা কি করবেন আমাকে নিয়ে, যাই ঘটুক আমি যাচ্ছি, আমাকে যদি গ্রেপ্তার করে তাহলেও যাচ্ছি, হত্যা করে তাহলেও যাচ্ছি। ফলে তিনি তো নিজেই বলেছেন এএপি কে দেওয়া ইন্টারভিউতে। এবং জি বলেন দাদা। ফলে তার ঘনিষ্ঠ বলে যেটা, তার একটা মানে ঝাড়াই বাছাই শুরু করেছেন তারেক রহমান সরকার। তার প্রথম, আমি যেটা আগেও বলেছিলাম, আগেও ঘোষণা করেছিলাম যে খুব শীঘ্রই রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হবে, এবং তিনি পদত্যাগ করেছেন, সেটা বাংলাদেশের সাংবাদিকদের জানার আগেই আমি বলেছিলাম। দ্বিতীয়ত আমি এও বলেছিলাম যে সেনা প্রধানেরও পরিবর্তন ঘটতে পারে, যেটা এখনো ঘটেনি কিন্তু হয়তো ঘটতে পারে। তৃতীয়ত বলেছিলাম যে মোদী সরকার তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানাচ্ছেন ব্রিক্স সম্মেলন সব উপলক্ষে, যেটা আজকে প্রশ্ন হয়েছে, তার উত্তরও তিনি দিয়েছেন যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার নিজের ধারণা তিনি যাবেন, তিনি আসবেন। সেই সময় অনেক কিছু ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়, কিন্তু কোনো আলোচনা তো আওয়ামী লীগ ছাড়া হতে পারে না, আওয়ামী লীগের প্রসঙ্গ নিশ্চয়ই আলোচিত হবে। ফলে একটা রোড ম্যাপ তৈরি হতে পারে, সেটা সফল হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু একটা আলাপ আলোচনা তো নিশ্চিত হবে। আর তবে আমরা এখন যতটুকু শুনতে পাচ্ছি যে শেখ হাসিনার বিষয়ে বা আওয়ামী লীগ বিষয়ে ভারত এবং আমেরিকা এক জায়গায় বা এক নীতিতে আছে, এই কথাটা কি সত্য কিনা? না, আমি তো শুরুতে গোড়াতেই বলেছি যে ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করেন বর্তমানের আমেরিকার প্রশাসকরা এবং ভারতও। ফলে এই বিষয়ে তো দুজন একমত আছেন যে ইনক্লুসিভ বলতে কি বোঝায়, যে কোনো রাজনৈতিক দলকে যেন নিষিদ্ধ করা না হয়। তো সেইটাই আর কি, এ ব্যাপারে তো সেটা এখন নির্ভর করছে সার্জিও গোর সেটা বললে, তারপরে বিএনপি সরকার তার প্রতিক্রিয়া কি জানে। এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্ত যে বিএনপি এবং জামায়াতের যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না, এটা কতটা গণতান্ত্রিক সিদ্ধান্ত সেটা বিশ্বের একটি বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধি তিনি কিভাবে বলেন বা দেখেন, সেটা দেখার অপেক্ষায় আমরাও আছি। তারেক রহমানকে তো ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়েছে, ওনাকে আসবে, কিন্তু উনি এখন পর্যন্ত দেন। এটা কি কোনো টাইম লিমিট আছে যে এতদিনের ভিতরে বলতে হবে বা অ্যাকসেপ্ট করতে হবে, নাকি যাইতে চাইলেও হবে? আমার মনে হয় তিনি আসবেন এবং তিনি আসার কোনো সিদ্ধান্ত নেননি বলে যেসব খবর বেরোচ্ছে সেগুলো কাউকে কাউকে সন্তুষ্ট করার জন্য বেরোচ্ছে, কিন্তু তিনি আসবেন। এবং ঘটনাটা হচ্ছে যে ব্রিক্সে আসবেন এই কারণে যে তিনি বিমস্টেকের সভাপতি হিসেবে আসবেন। বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সেই আমন্ত্রণে বলাও হয়েছে নরেন্দ্র মোদী তার সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এবং এটা একটা সময়সীমা তো অবশ্যই থাকে শেষ, কিন্তু রাষ্ট্রপ্রধান তারা যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারেন, কারণ তার আগে দেখতে হয় যে তিনি যদি ভারতে আসেন তাহলে ভারতে তার একটা প্রস্তুতি থাকা দরকার, কি কি বিষয়ে আলাপ আলোচনা করবেন। এই প্রসঙ্গে বলে রাখি, ব্রিক্স এর কিন্তু মিডিয়ার জন্য অ্যাক্রিডিটেশন শুরু হয়ে গেছে, এবং 31শে আগস্ট হচ্ছে শেষ তারিখ। যারা মিডিয়ার থেকে আসতে চান বা কভার করতে চান
তাদের বলা হয়েছে আগামী 31শে আগস্টের মধ্যে তারা তাদের আবেদন পত্র পাঠাতে হবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। আর এটা তো জানেন যে সম্মেলনটা 11-12 সেপ্টেম্বর, দুদিনের। জি। আচ্ছা দাদা, এই সম্মেলনে উনি যদি যান সাইড লাইনে যখন বা সরাসরি যখন নরেন্দ্র মোদীজির সাথে কথা হবেন, আপনার কি মনে হয় না তখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিষয়ে কথা হবে, নাকি এগুলোকে না, বাদ দিয়ে কথা আমি হবে? তো বলছি এগুলো বাদ দিয়ে তো কথা হওয়ার কিছু নেই, সেই কথাগুলো প্রকাশ্যে বলা হবে না, কিন্তু কথা তো হতেই হবে। কারণ যেহেতু শেখ হাসিনা বলেছেন ফিরবেন, এবং সেখানে যাতে তিনি নিরাপদে ফিরতে পারেন সে বিষয়ে তো ভারত চাইবে, সেটা তারেক রহমান সরকারকে বলা। তারপরে সেটা তারেক রহমান সরকারের সিদ্ধান্ত, তারা কিভাবে সিদ্ধান্ত নেবেন এটা আলোচনা হবে। আজকের আলোচনা শুধু পত্রিকাটা- এদের নয়, ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যখন শি জিনপিং ভ্লাদিমির পুটিনেরও সাক্ষাৎ হবে, এই দুটি রাষ্ট্রেরও মানে বাংলাদেশে তাদের স্বার্থ জড়িত। ফলে ভারত চাইবে যে এদের মাধ্যমেও একটা মত প্রকাশ করানো, যে তারা কি বলেন এই বিষয়টা, এটা দেখার বিষয় আছে। দাদা আজকে বাংলাদেশের পত্রিকাতে একটা নিউজ আছে, সেটা হচ্ছে যে আপনার এই রাশিয়া বাংলাদেশের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্যের পেমেন্ট চাচ্ছে ইন্ডিয়ান রুপিতে। এটার কারণটা কি হঠাৎ করে? এটার কারণ হচ্ছে বাংলাদেশের যেহেতু মানে মুদ্রা মানে স্থিতিশীল নয়, ভারতে যাই হোক মোটামুটি একটা স্থিতিশীল আছে, সেই কারণেই সেটাতে হলে ভারতীয়, আর তাছাড়া ভারতের সঙ্গে রাশিয়ারও যে বিনিময় হয়ে থাকে বাণিজ্যিক, সেক্ষেত্রে রুপি রুবলে হয়ে থাকে, তাতে অনেক কিছু হিসাব নিকাশ করতে সুবিধা আর কি। আমার মনে হয় বাণিজ্যিক সুবিধার স্বার্থে সেটা বলা হয়েছে। এখন বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেবেন সেটা ঠিক না, এমনকি এখনো পর্যন্ত ভারত সরকারও কিন্তু কিছু মতামত জানায়নি প্রকাশ্যে। এটা আমরা পরে জানতে চেষ্টা করব এবং তখন জানবো যে এটা ভারত এই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্য সেটা তারা ভারতীয় রুপিতে নেবেন কিনা, নিয়ে তাদের আবার পাঠাতে হবে রাশিয়াকে। সুতরাং এই মানে আর্থিক বিষয়ের লেনদেনটা সম্পর্কে স্পষ্টত এখনো কোনো ঘোষণা নেই, কিন্তু রাশিয়া চেয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে অবহিত আছেন, তারা জানতে পেরেছেন যে এরকম একটা রাশিয়া দাবি করেছে, কিন্তু সেটা কি হবে সেটা এখনো ঠিক হয়নি। দাদা সার্জিও ঘোর আসছেন বাংলাদেশে, উনি আসবেন বা আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশ আছে, এটার সাথে আপনার সিআইএ এর সাবেক প্রধান সহ আরো এত ডিপ্লোমেটের কারণটা কি? সাবেক প্রধান তো আর কোনো ডিপ্লোমেট না বা কিছু না। না, বাংলাদেশে তো এরকম অনেক সময়তেই এরা ঘোরাফেরা করেন এবং আসেন, খুব রহস্যজনক ভাবে কারো কারো আবার মৃত্যুও হয়ে যায় হোটেলে। জি। এটা জানি না কি ব্যাপার, আশা করি ইনি সুস্থ সবল থাকবেন, এবং তিনি নিশ্চয়ই এ সময় এসছেন কোন একটা কার্যকারণ থাকতে পারে, যোগাযোগ সূত্র, যে কারণ সিআইএ এর তরফ থেকে তো অনেক বেশি তারা গোপন সংবাদ দিতে পারে। একটা জিনিস তো ঘটনা না, যে বাংলাদেশের মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে পশ্চিমা গণমাধ্যম মানে সাক্ষাৎকার নিতে উদ্গ্রীব, ফলে তারা তাদের আগে তো তারা নিতেন না, এখন নিচ্ছেন, মানে তাদের আগ্রহ বেড়েছে অনেক বেশি। মানে সমস্ত বিষয়টা পর্যালোচনার জন্য হয়তো গোয়েন্দা সূত্র তাদেরকে সাহায্য করতে পারেন আলাপ আলোচনা, এটাই বলতে পারি, এর বেশি তো জানি না কিছু। না দাদা, এই বাংলাদেশে যারা বিদেশিরা মারা যায় এটা আসলে আপনি যদিও না বুঝেন, আমি বুঝি কি জানেন, ওই যে আমরা যখন 2-4-5 বছর পর দেশে যাই না, তখন ওখানকার পানি ওখানকার খাবার খেলে আমাদেরই ডায়রিয়া হয়ে যায়, হসপিটালাইজড হইতে হয়। হয়তো ওনারা বেশি খেয়ে ফেলেন যার কারণে হয়তো মারাও যেতে পারেন। এটা আমরা পরিবার নিয়ে গেলে আমরা বুঝি যে জানি না, পাঁচ তারা হোটেলের খাবার এত খারাপ বাংলাদেশে, এটা তো জানা ছিল না। দাদা আমার এখনকার যে প্রশ্নটা একটু লম্বা হবে, তবে আপনি যদি একটু ধৈর্য ধরে শুনেন তাহলে হয়তো জবাবটা দিতে পারবেন। আজকে 1 সপ্তাহ ধরে জামাতের এমপি নেতাদের বিভিন্ন নারী ঘটিত কেলেঙ্কারি সয়লাভ ফেসবুক এবং বাংলাদেশে। এর ভিতরে ন্যাশনাল কমেডি পার্টি যেটা আছে এনসিপি, তারা গতকালকে সিলেটে পাবলিক মাইট দিয়েছে, আজকে চট্টগ্রামে মাইট দিয়েছে, আজকে আবার তারা মিছিল করতে গিয়ে সিলেটে পুলিশের ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে। এর ভিতরে বীর মুক্তিযোদ্ধা
লতিফ সিদ্দিকীকে কোনো মামলা না থাকার পরও গ্রেফতার করা হয়েছে। সব বিষয়টা নিয়ে আপনি কি বুঝছেন, যেটা কি কোনো আবার কোনো ককরোচ পার্টির মতো কোনো আন্দোলনের কোনো ইয়ে কি নেই? দাদা শোনা যাচ্ছে না, দাদা শোনা যাচ্ছে না। না, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে তো আমার বাইরে থেকে মন্তব্য করাটা অনুচিত। আমরা তো ব্যাপারটা দূর থেকে দেখি, সুতরাং ওখানে এক্স্যাক্টলি কি ঘটছে সেটা তো সবটা জানি না। কিন্তু এটা দেখে বুঝতে পারি যে বর্তমান যে সরকার, তাদের সঙ্গে জামায়াতে ইসলামী যে সম্পর্ক, এই সম্পর্কটা আপাতভাবে মনে হয় তাদের নানা কারণে, নানা স্বার্থজনিত কারণে একটা সংঘাত আছে, সংঘাত হচ্ছে না যে তা না। সে কারণেই বলছিলাম যে যদি আওয়ামী লীগকে ওখানে স্থান দেওয়া যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএনপি সরকারের পক্ষে সুবিধা হতো, জামায়াতে বাড়বাড়ন্ত রোখা যেত। কিন্তু এই দুটি দল আবার একটা বিষয়ে একমত যে আওয়ামী লীগকে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা একটা বিচিত্র পরিস্থিতি হয়। তবে যে পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি যেটা গ্রাউন্ড রিয়েলিটি, তাতে বাংলাদেশ আবার একটা বিস্ফোরক আন্দোলনের মুখে যেতে পারে, এটা তো অবশ্যই বলা যেতে পারে। দাদা, এই যে আপনি বললেন যে গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এপিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, এটা কিন্তু আপনার এর আগেও বলেছিলেন, আমার লাইভে বলেছিলেন যে আরো অনেকগুলো তো আসছে। সর্বশেষ যখন ইয়েতে রয়টার্স এর পরে আপনার হচ্ছে অনেকগুলো আসছে আস্তে আস্তে। তো উনি তো বারবার বলছেন যে উনি জীবনের মায়া করেন না, উনি আসবেন, দেশে যা হবে হবে, এটা দেখা যাবে, এবং আপনিও শিওর করছেন যে উনি আসবেন। আপনার কি মনে হয় যে উনি আসলে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থান বা পরিস্থিতি, সক্ষমতা আছে 20, 25, 30 লাখ লোক নিজের কর্মী নিয়ে যাওয়ার এই নেতাদের? আমি জেনারেল পাবলিকের কথা বলছিলাম। 2024 সালের পরিস্থিতি এখন আর নেই। এখন মানুষ চাইছেন, তারা মনে করছেন, অনেকেই বলছেন, আমাদের কাছে নিয়মিত টেলিফোন আসছে যে আগেই তো ভালো ছিলাম, আগে যে ভালো হওয়ার জন্য যেটা অপেক্ষা করছিলাম সেটা কোথায় হলো তো না কিছু। ফলে আমার মনে হয় এখন কিন্তু আমি নিজে যা প্রতিদিন ফোন পাই, এবং তাতে আমি বুঝতে পারি যে প্রত্যেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, এবং তারাও জীবনের মায়া তুচ্ছ করে এখানে হাজির হবেন। এবং সেখানে আশা করা যায় যে 4 আগস্ট 2024 সালে সেনাপ্রধান ঘোষণা করেছিলেন যে প্রচুর মানুষ জমায়েত হলে তারা গুলি করবেন না। তো সেই দিন হলে, যেদিন শেখ হাসিনা যাবেন ডিসেম্বরে, 6 বা 7 ডিসেম্বর বলে আমি শুনছি, তো 6 বা 7 ডিসেম্বরে সেদিনও লাখো লাখো লোক হাজির হয়। তখন কি সেনাবাহিনী যেন সিদ্ধান্ত নেবেন যে আমরা গুলি চালাবো না? এবং সেটা তো তারেক বর্তমান সেনাপ্রধান হয়তো করলেও করতে পারেন, সে কারণেই তার পরিবর্তনের কথা হচ্ছে। কিন্তু যদি সেই সিদ্ধান্ত তারা না নেন, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে গোটা দুনিয়ার কাছে, আন্তর্জাতিক দুনিয়ার কাছে, যে সেনাবাহিনী একটু মানে নিরপেক্ষ ভূমিকা পালন করেননি 2024 সালে। সুতরাং তারা নিরীহ মানুষের প্রাণ যাবে না বলে গুলি চালাননি, কিন্তু প্রকারান্তরে সরকার পরিবর্তনে পরোক্ষে সাহায্য করেছেন। তাহলে এখন কি করবেন, এখন কি করবেন না? ফলে এটা তারা একটা কঠিন পরীক্ষার মুখে পড়বেন। কিন্তু আমার মনে হয় পারবেন না, আমার মনে হয় পারবেন না, মানুষকে আটকাতে পারবেন না এবারে। শেখ হাসিনার ফেরার, এই যে ফিরতে চাচ্ছেন, আপনার কি মনে হয় যে বিদেশি প্রেসার আছে সরকারের উপরে যে ওনাকে ফিরতে দিতে হবে, বা তেমন কিছু? না, এটা এখন মানে ভারতের থেকে আছেই, এখন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা তো আগামীকাল মধ্যে পরিষ্কার হবে। আর বাকি অনেকে ইউরোপিয়ান পার্লামেন্টে অনেকেই তো বলছেন, তারাও বলছেন যে এটা ইনক্লুসিভ পলিটিক্স এর কথা। তো তার যে বিচার হয়েছিল, বিচারটা সম্পর্কে প্রশ্ন উঠে গেছে অনেক কিছু। আপনি হয়তো দেখেছেন যে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা সংস্থা ইতিমধ্যে একটি রিপোর্ট পাবলিশ করেছে, যে ওই আইসিটির রিপোর্টের অনেক সমালোচনা করে। এবং আইসিটির ওই রিপোর্টটার আমি যেন প্রত্যেককে বলছি, সব প্রোগ্রামে বলছি, এখানেও বলছি, যে আপনারা 115 পাতার যে ভলকার টুর্কের রিপোর্ট, তার 80 নম্বর পাতাটা পড়বেন, 70 থেকে 80। সেখানে পরিষ্কার লেখা আছে, যদি এই তদন্তের কারণে যদি কারোর ফাঁসি হয়, তাহলে জাতিসংঘ তার পক্ষে থাকবে না। ফলে তারা তো ওইটার ভিত্তিতেই শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছেন, এবং আরো কয়েকজনকে। সেটা তো জাতিসংঘ থাকবে না, এটা জাতিসংঘ তো লিখে রেখেছে, ভলকার টুর্কের রিপোর্টেই লেখা আছে। ফলে এই কথাটা তো বাংলাদেশে কখনো প্রচারিত হয় না, বলা হয় না।
আমি সেই জন্য এটা আপনি প্রত্যেককে বললেন, আমিও অনুরোধ জানি করি, না কাহিনীটা। আর এটাই তো হচ্ছে কথা না। আমরা বিদেশি হয়ে ভারতীয় হয়ে সমস্ত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খরি প্রথম থেকে শেষ পড়ি। ওনারা রিপোর্টটা তো অ্যাভেলেবেল, আপনি গুগলে সার্চ করলে রিপোর্টটা পাবেন, কোনো মানে গোপন রিপোর্ট তো নয়। আর এই রিপোর্টটা ব্যবহার করা হয়েছে বিচারের জন্য, তাই না? অথচ সেই বিচারের রায়টা আজ পর্যন্ত প্রকাশিত করা হয়, কেউ জানে না বাংলাদেশে যে রায়টা কিরকম। জাজমেন্ট তো সাধারণত ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়, তাই না? এই জাজমেন্টটা কি কেউ দেখেছে? সংক্ষিপ্ত 3-4 লাইন ছাড়া কোনো ডিটেল জাজমেন্ট তো নেই, কেউ দেখেনি এখন। এটাও তো অবিশ্বাস্য। আর আরো অবিশ্বাস্য যে সেই সময় যত পুলিশ কর্মী মারা গেলেন তাদের ব্যাপারে তারা কে হত্যা করলো সেটাই 19 সরকার ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তদন্ত বন্ধ করে দিলেন। যারা মারা গেল পুলিশের গুলিতে, কোন ধরনের গুলিতে মারা গেল সেটাও তারা বন্ধ হয়ে গেল, ফরেনসিক তদন্ত করা যাবে না। অনেকে তো বলে যে স্নাইপার রাইফেলে গুলিতে মারা গেছে। স্নাইপার রাইফেল বাংলাদেশের সাধারণ পুলিশ ব্যবহার করে না, আনসার বাহিনীও ব্যবহার করে না। ব্যবহার করে কারা? সেনাবাহিনী। সেনাবাহিনী বলতে কারা? যারা সাবেক সেনা এবং অবসরপ্রাপ্ত সেনা, সেই সংগঠনটা বেশ শক্তিশালী। ফলে এই বিষয়টা তো তদন্ত সাপেক্ষ না, বা তদন্ত করতে গেলে পুরোটাই তদন্ত করতে হয়, সেটা তো কেউ করতে চাইছেন না। যার ফলেই তো এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এখন কিন্তু এই সত্যকে চাপা দিয়ে রাখা যায় না বেশি দিন, সত্য প্রকাশিত হবেই। আর এটা বাংলাদেশের মানুষ ভালো করে বুঝছে না।